বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চলছে পরিকল্পিত অপপ্রচার। ড্যাবের সমাবেশে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের খেসারত দিচ্ছে দেশ, সমাধানের চেষ্টায় সরকার। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। জুলাই শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্য পেলেন চাকরি। কয়েক যোদ্ধাকে অটোরিকশা প্রদান। সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়ার প্রত্যয় সরকার প্রধানের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেওয়ার হুঁশিয়ারি। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় তারেক রহমানকে নির্যাতন। 5 আগস্টের পর আলামত ধ্বংস, জানালেন চিফ প্রসিকিউটর। সালাউদ্দিন গুমে হাসিনা কামালের সম্পৃক্ততা। পঞ্চগড় সীমান্তে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাল্টা ভারতীয় নাগরিককে আটক। স্থানীয়দের পতাকা বৈঠকে মেলেনি সমাধান। এবং বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে 5 জেলায় 10 জন নিহত। 5 বছরে 30,000 দুর্ঘটনায় 33,000-এর প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, বিশেষ মহলকে সুবিধা দিতে পলাতক আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির খেসারত দিচ্ছে দেশ। সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে বর্তমান সরকার। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে সরকার প্রধান আরও বলেছেন, রোগীদের বিদেশমুখী হওয়া ঠেকাতে যথাযথভাবে সেবা দিতে হবে চিকিৎসকদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার প্রধানকে কাছে পেয়ে চিকিৎসকদের উচ্ছ্বাস। সাদরে বরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে চিকিৎসক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের সরকারি চাকরি ও অবসরের বয়সসীমা বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসক নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই দেশের প্রান্তিক পর্যায়ে পূর্ণ চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে চিকিৎসকদেরকে। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় এমনভাবে সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতেই জ্বালানির নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিগত দিনগুলোতে
কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এর আগে এলডি হল চত্বরে নিম ও অর্জুনের দুটি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন তিনি। সরকার প্রধান বলেছেন, সব আন্দোলনে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল উন্নত বাংলাদেশ গড়ে তোলা। এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈষম্যহীন এক সমাজ যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই লক্ষ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপামর জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ। আর সেই রক্তঝরা আন্দোলনে কেউ শহীদ হয়েছেন, কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই ত্যাগের বিনিময়ে যারা দেশকে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন, সরকার তাদের সম্মান ও মূল্যায়ন করতে ভোলেনি, বরং ধারাবাহিকভাবে সেই সব যোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত হয়েছেন এমন 10 ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। এদিন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেয়া বাহনগুলো কিভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে ও আইন মেনে বাহনগুলো পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বন্যা ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত 100 ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়িবাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 8 লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় এবার চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় 26,000 ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে 9 আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর 12টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের চাওয়া আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন 100 নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা 100 ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে 100 ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। 1921 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 1996 সালে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল উল্লেখ করে তিনি জানান, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারকে হাসিনা কাঠ খেলতে দেওয়া হবে না। আর পানি সম্পদ মন্ত্রী বলেছেন, ফ্যাসিস্টের বিচার না করলে ক্ষমা করবে না দেশের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনার সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা রক্তচক্ষুর শিকার হয়ে এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ কেউ নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনকে যেন কেউ ভুলে না যায়। সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। পরে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ সময় সরকারের অনুমতি ছাড়া একজন পলাতক আসামিকে প্রেস কনফারেন্স করতে দেয় ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে, এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনি তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সেই তদন্ত শেষ করতে পারব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিস্টের বিচার না করলে ক্ষমা করবে না দেশের মানুষ। আজকে ফ্যাসিস্ট যে হুঙ্কার দিচ্ছে, যে কথা বলার চেষ্টা করছে, যদিও বাস্তবতার সহিত কোনো মিল নাই, এত অপকর্ম, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, সবকিছুর দায় নিয়েই হাসিনা বিচার এই দেশে হতে হবে। এ সময় জুলাই সনদ নিয়ে বিরোধী দলকে সস্তার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান মন্ত্রী। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। জুলাই এখনো শেষ হয়নি শিরোনামে প্রদর্শনীতে উঠে এসেছে 1947 থেকে 2024 পর্যন্ত বাঙালির স্বাধিকার ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। শনিবার সকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রদর্শনী ঘুরে দেখান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা গণভোট বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বলেন, পুরানো বন্দোবস্তের বাইরে সরকারের কোনো অর্জন নেই। সংস্কারের চেয়ে সরকার নিজেদের লোকদের বিভিন্ন কার্ড বিতরণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব, সেই আন্দোলনে আমরা আছি।
একই দিন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা সম্মেলনে যোগ দেন জামাত আমির। এতে দেশ গঠনে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এই কথা বলেছেন তিনি। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন 2024-এর জুলাই অভ্যুত্থানের সারথীরা। প্রায় 1.5 ঘন্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি। আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্গে ভারতও জড়িত ছিল। তাদের আপোষ মনোভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন অতীত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। এছাড়াও জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি 11 দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হয়। এক 11 সরকারের সময় ডিজিএফআই এর জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক সহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শনের পর এই কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকে রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানায়, 1-11-র সময় এখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্য পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। চিফ প্রসিকিউটর জানান, 26টি সেলে শ্রেণী বেঁধে রাখা হতো বন্দীদের। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায় বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্য তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দীদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি
জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো বাতাস চন্দ্র সূর্য গাছপালা কোনো কিছু দেখেন নাই, অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু দুটো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শীঘ্রই র্যাব 2 ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। নির্ধারিত সময় আত্মসমর্পণ না করায় তনু হত্যার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার। হাজিরের পর ফের কারাগারে পাঠালেন কুমিল্লার আদালত। সড়কে একদিনে 5 জুলাই প্রাণ গেল 10 জনের। নাটোরে ভটভটি ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে 2 জনের। কিশোরগঞ্জে বাস চাপা অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হয় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে আজকে 3 জন মারা গেছে। এই আমাদের ধামানিপাড়া গ্রামের 2 ভাই মারা গেছে। সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। 100 স্পিড ওভারের গতি হয়ে যায়, তখন উনি উপর দিয়ে না যায় নিচ দিয়ে আসে। আমাদের লোকাল একটি ট্রাক ছিল নিচে দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দিয়ে বডি দিয়ে এসে মেরে দেয়। মেরে দেওয়ার কারণে ঘটনাস্থলে 2 জন লোক এখানে মারা যায়। পিছনে থামে না ছিল, গাড়িটার মাঝখানে মেরে দেওয়া ঘটনাস্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে পথচারীর সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল থেকে পড়ে অর্ণব ইসলাম ও পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা গুরুতর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া বান্দরবানের আলীকদমে বাস দুর্ঘটনায় হোসাইন নামে একজন নিহত হয়েছেন। এদিকে শুক্রবার সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের প্রত্যেক পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারী 3 লাখ এবং আহতদেরকে 1 লাখ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনের তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। পঞ্চগড় সীমান্তে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। 2 দিন আগে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে শনিবার বাংলাদেশে ঢুকে পড়া এক ভারতীয়কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। তারা বলছেন, বাংলাদেশি বৃদ্ধকে ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ছাড়া যাবে না। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে কোনো সমাধান মেলেনি। গত 5 আগস্ট পঞ্চগড় সদর উপজেলার বিরোজোত সীমান্ত রেখার কাছ থেকে 78 বছর বয়সী বাংলাদেশি কৃষক তমিজউদ্দিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। গরু খুঁজতে গিয়ে তিনি সীমান্তের কাঁটাতারের কাছে চলে গিয়েছিলেন বলে দাবি পরিবারের। শনিবার সকালে একই সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি আখখেতে ঢুকে পড়ে ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকার বাসিন্দা দীপঙ্কর। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাছে দীপান্তরকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। 80 বছর বয়স, ও তো হাঁটতে পারে না, এরকম গরু পিছিয়ে পিছিয়ে গেছে এবং বিএসএফ আটক করে নিয়ে চলে গেছে। আমাদেরকে মারধর করে হসপিটালে রাখছে। হসপিটালে রাখার পরে আমরা তখন
আমার আক্ষেতে এক মানুষ আসছিল ভারত থেকে, ওকে আমি ধরে নিয়ে আসছি। আমার চাচা শ্বশুরটা ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব, আর কোনো কথা নাই। আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ জানায় বাংলাদেশি কৃষক তমিজউদ্দিনকে সীমান্তের কাঁটাতারের কাছে যাওয়ার অভিযোগে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। আদালতের নির্দেশে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায় হাফিজুর রহমান যেন পালাতে না পারেন এবং চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। রাত 11টার সময় আরও থাকছে। জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা, গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক। জনপ্রতি $1,500 আদায় দালাল চক্রের। এবার বাণিজ্যের সংবাদ। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সম্ভাবনা কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্যে জেলায় 400 একরের নতুন বেসিক শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী শীত মৌসুমেই কাজ শুরু করার কথা জানান বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও বগুড়ার উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেছেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কৃষি, শিল্প ও বাণিজ্য সম্ভাবনাময় জেলা বগুড়া দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্যে কাজে লাগেনি সম্ভাবনার পুরোটা। তবে এবার বগুড়া সহ উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার দিনভর বগুড়ায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারের 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 400 একর জায়গা জুড়ে দ্বিতীয় বেসিক শিল্প পার্ক স্থাপন ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্প কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। শিল্প প্রকল্প করবেন, ট্রেডিং হোলসেলিং এর আমাদের একটা স্কিম আছে, সেই স্কিমের অধীনে যেন 6-7% সুদে ঋণ পেতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ। জানুয়ারির মধ্যে বগুড়া থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু, যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ, করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে 1000 কোটি টাকার প্রকল্প ও আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম সহ ক্রীড়াগ্রাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে, সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবে। ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে করতোয়া নদীর উপরে পুনর্নির্মিত নান্দনিক শাহ ফতে আলী সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এই সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, যেখানে যে উন্নয়ন দরকার ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা সেটা করছি, আমলে নিচ্ছি, বাস্তবায়ন করছি। পরে ঐতিহাসিক শাকপালা পার্ক আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হারে দেশের সিরামিক শিল্প সম্প্রসারিত হতে পারছে না। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BCMEA আয়োজিত আলোচনায় কথা বলেন খাত সংশ্লিষ্টরা। জানান, চলমান জ্বালানি সংকটে কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে উদ্যোক্তারা। এ সময় প্রযুক্তিগত উদ্ভাবন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বিশ্ব রফতানি বাজারে সিরামিক খাতের অবদান বাড়ানোর আহ্বান জানান বক্তারা। প্রকৌশলী দলের কাজ সফলভাবে শেষ হলে কারিগরি সমস্যায় রোমে আটকা পড়া বিমানের ফ্লাইটটি রোববারের মধ্যে দেশে ফিরবে বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের অনুষ্ঠানে কথা জানান তিনি। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আরও দক্ষ টেকনিক্যাল টিম নিয়োগ দেওয়ার চেষ্টা করবে বিমান। এর আগে বিমান বিবৃতিতে জানায়, পরিকল্পনা অনুযায়ী কারিগরি সমস্যা মেরামতের পর ইতালির স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে
9 আগস্ট রোববার সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে উড়োজাহাজটির। কোনো যাত্রীর যদি কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আমাদেরই বেশি খারাপ লাগে, কারণ আমাদের কাজই হলো প্যাসেঞ্জারের সুবিধা দেওয়া। যাক, সাময়িক তাদের অসুবিধা হয়েছে, এটা আমরা স্বীকার করছি, কিন্তু এখন আশা করি আপাতত অসুবিধা নেই, কালকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আমরা চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং সাইডে আমাদের আরও লোক নিয়োগ করব, যাতে ভালো লোক ইঞ্জিনিয়ারিং সাইডটা ইমপ্রুভ করা যায়, যাতে সামনের জন্য আর সমস্যাটা না হয়। দেখছেন রাত 11টার সময়। ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। মোবাইল কোর্টের মাধ্যমে টাস্কফোর্স গঠন করে এই 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। 17 নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে কথা বলেছেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় 40 অভিবাসন প্রত্যাশী। এরা পেট্রার দক্ষিণ পূর্ব উপকূলে বহনকারী নৌকাটি শনাক্ত করে তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। এর কয়েক ঘন্টা আগে 2টি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও 112 জনকে। প্রথম নৌযানে ছিলেন 56 জন, যাদের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন 56 জন, তাদের মধ্যে 47 বাংলাদেশ এবং 9 মিশরীয় নাগরিক। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত নিয়ে আবারও যাচ্ছি তারেক হাসান শিমুলের কাছে। রাব্বি, আপনাকে আবারও ধন্যবাদ।